ভরে পড়ে না ছেড়ে দেবো শ্মশানে। তোর কোনো হিম্মত থাকবে না। তুই ভয় দেখাচ্ছিস আমাকে? তোকে ভয় দেখাইনি। ভয় দেখাচ্ছিস? ভয় দেখাচ্ছিস? জ্বালিয়ে দেবো তোকে এখানে। তুই জানিস আমাদেরকে? বলতে না বলতে মানে মেয়েটা এরকম দুটো হাত দিয়ে মানে গলা ধরে রাখতে পারছে না, মানে জিভ প্রায় বেরিয়ে চোখ মানে বড় হয়ে মানে মরে যাওয়ার মতন পরিস্থিতি। আমাকে বলছে আমি তোমায় কথা দিচ্ছি আমি মুক্তি নেব, আর যদি মুক্তি না দিতে পারো তাহলে তোমাকে মেয়েটাকে ছেড়ে দিতে হবে, আমি মেয়েটাকে নিয়ে বেরিয়ে যাব কালকে। তুই এত কষ্ট করছিস আমাকে তাড়ানোর জন্য, কিন্তু আমি তো একা নেই। হরর মাইন্ডসের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। শুক্রবারের রাত এবং রাত 9টা মানেই হরর মাইন্ডসের নতুন ভৌতিক পডকাস্ট। আজকে আমাদের সাথে যিনি আছেন তাকে মনে হয় না আলাদাভাবে পরিচয় দেওয়ার কোনো জায়গা আছে আমাদের কাছে। প্রিয়াঙ্কাদি। প্রিয়াঙ্কাদি, কেমন আছো? ভীষণ ভালো আছি, মহাকালের কৃপায় চলে যাচ্ছে। আমাদের এটা নতুন চ্যানেল, এখানে আমরা মূলত শুধু ঘটনা নিয়ে আলোচনা করি, বিভিন্ন ভৌতিক ঘটনা নিয়ে। মানে ইউটিএসে কি হয়, ঘটনাও থাকে প্লাস বিভিন্ন আমরা অন্যান্য বিষয়বস্তু নিয়েও আলোচনা করি, বাট এটা শুধু ঘটনার। হ্যাঁ, আর আরেকটা বিষয় আপনাদের বলে দিই, সেটা হচ্ছে আপনাদের কাছেও যদি এরকম কোনো ঘটনা থাকে, আপনাদের শোনা কোনো ঘটনা হতে পারে বা আপনাদের সাথে ঘটা কোনো ঘটনা হতে পারে, তাহলে আমাদের একটি নিচে নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে পুরো ঘটনাটি অডিও রেকর্ড করে হোয়াটসঅ্যাপ করে দিন, আমরা শুনে নেব। তারপর আসতে পারবেন আমাদের এই স্টুডিওয় আর শোনাতে পারবেন আপনার ঘটনা। আজকে ঘটনায় যাওয়ার আগে একটা বিষয় আমি বলবো, সেটা হচ্ছে প্রিয়াঙ্কা দির কাছে আজকে যে ঘটনাটা প্রিয়াঙ্কা দি মেনলি বলবে সেই ঘটনার প্রুফ আছে। আপনারা ম্যাক্সিমাম টাইম বলেন প্রুফ কোথায় প্রুফ কোথায়, আজকে কিন্তু ওরকম একটা প্রুফ আছে। শুনি আজকের ঘটনা। আজকের দিদি কোথাকার ঘটনা এটা? এটা হচ্ছে নাগপুরের ঘটনা। আচ্ছা। অনেক দিন ধরে ভদ্রলোক ফোন করছিল, মানে যিনি ফোন করছিল উনি যার মধ্যে ছিল দুটো, মানে বলতে পারো সেটা আত্মা, প্রেতাত্মা। তো ওর মামা কল করেছিল, তখন আমি আমার এক শিষ্যার বাড়িতে ছিলাম, তারা পুজোয় ছিল, মানে পুজোর প্রতিষ্ঠা সেদিনকে তারা প্রতিষ্ঠার জন্য গেছিলাম তার বাড়িতে। তো সেখানে প্রথম ভিডিও কলিংয়ে আমার সঙ্গে কথা হয়। মানে বাচ্চা বলতে ধরো নেই, মাধ্যমিক ক্লাস 9 না 10-এ পড়ে, ক্লাস 9-এর একটি মেয়ে। তো বিগত অনেক দিন ধরে, তাও নেই করে 1.5-2 বছর ধরে ও বিছানায় ছিল। লাস্টে এমন অবস্থা হয়েছিল মেয়েটার, মানে হসপিটালে ছিল অনেক দিন তাকে সুস্থ করবার জন্য, কারণ বাড়িতে তাকে রাখা যাচ্ছিল না। মানে এমন কষ্ট হতো মেয়েটার যে বাড়িতে তাকে রাখতে পারতো না। তো প্রথম ওর মামা যখন আমাকে বলল যে প্রথম শুরু হয় ওর স্কুলিং দিয়ে, স্কুল থেকে। তো স্কুলে যখন যেত হঠাৎ করে একদিন নাকি সেন্সলেস হয়ে যায়, সেখান থেকে ওকে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে আনার পর 2 দিন রেস্টে ছিল, তো ডাক্তার দেখিয়েছিল, বলল প্রেশার ফল কিছু হয়তো হবে। কিন্তু আবার বেশ কিছুদিন পর আবার স্কুলে সেরকমই মাথা ঘুরে পড়ে যাওয়ার পর মানে কেউ গলা টিপলে যেরকম হয়, মানে গলা মানে এরকম টিপে দিলে, দাবিয়ে দিলে যেরকম গলা থেকে আওয়াজ বেরোয়, যেরকম হয় মানে কষ্ট, আর হাত পা পুরো স্টিফ হয়ে গিয়ে বেঁকে গিয়ে মানে যেরকম হয় আর কি, ওই রকম স্কুলে একদিন হলো। তো ওইটা হওয়ার পর থেকে ন্যাচারালি স্কুলের সকলে ভয় পেয়ে গেল যে এইরকম একটা হচ্ছে, এটা মনে হয় স্বাভাবিক লক্ষণ নয়। স্কুল থেকে যখন নাকি ডেকে পাঠালো, মেয়েটার মা বাবাকে গিয়ে নিয়ে আসলো, তারপর থেকে স্কুল বলেছিল যে আমার মনে হয় কিছু অসুস্থতা আছে, ট্রিটমেন্ট করে তারপর স্কুলে পাঠাবেন আবার। তো বাড়িতে নিয়ে আসার পর আর এই জিনিসটা হতো না, মানে পূর্ণিমা তিথি দেখে, এই মানে যে সমস্যাটা মেয়েটার খুব বেড়ে যেত।
এরকমই পূর্ণিমার একটা রাত, মেয়েটি আগের দিন রাতে সকলের সঙ্গে কথা বলছে, হাসি ঠাট্টা করছে, করতে করতে হঠাৎ সেদিনকে রাত্রিবেলায় ওই রকম আবার সেই পড়ে গিয়ে সেন্সলেস হয়ে গিয়ে যেরকমভাবে গলা টেপে সেরকম মেয়েটির জিভ বেরিয়ে আসছে, গলা টিপে দিলে যেরকম হয়, হাত পাগুলো নাড়াচ্ছে, খুব চোখে দেখার মতন না সেই অবস্থা। তো সেদিনকে রাত্রে পর থেকে মেয়েটা পুরোপুরিভাবে অসুস্থ হয়ে বিছানা নিয়েছিল। আচ্ছা। মেয়েটাকে অনেক ডাক্তার দেখিয়েছে, হায়দ্রাবাদেও গেছে, ওখানেও ট্রিটমেন্ট করিয়েছে, সমস্ত কিছু করিয়েছে, কিন্তু কোনো রকমভাবে ট্রিটমেন্টে মেয়েটাকে সুস্থ করতে পারছিল না। তো তারা বলছে যে এখন তো অনেক রকমের সমস্যা দেখা দেয়, তো কিছু কিছু থাকে না যে ধরো মেন্টাল ডিস্টার্ব, মেন্টাল ডিসঅর্ডার, এইরকম ধরনের কিছু ডাক্তার একটা সন্দেহ করছিল যে আপনারা তাহলে বাড়িতে নিয়ে রাখুন, মেডিসিনও চলছিল, এখন স্কুল কলেজ কিছু করাতে হবে না, বাড়িতে থাকুক, ট্রিটমেন্ট করান, আশা করছি সুস্থ হয়ে যাবে, তখন আবার যেরকম নাকি স্কুল পাঠানোর সেরকম করবেন। তো এরকম আশা তো ডাক্তার দিয়েছিল, কিন্তু কিছুতেই মেয়েটা সুস্থ হতে পারছিল না। যত দিন যাচ্ছে তত মেয়েটার পরিস্থিতি আরও খারাপের দিকে চলে যাচ্ছিল। তো যখন নাকি এরকম সমস্যা শুরু হতো, আস্তে আস্তে মেয়েটা যেই ঘরটায় থাকতো সেটা বায়ুকোণের ঘর ছিল, আর একদম এন্ট্রান্স বাড়িতে ঢুকতে গেলে গেট থেকে বেরিয়েই হচ্ছে গিয়ে সেই রুম, আর রুমের সাইডে একটা বড় একটা নিম গাছ ছিল। এবার যখন নাকি হতো এরকম, নিম গাছটা অটোমেটিক হাওয়া আসতো নিম গাছের, যখন এই ইনসিডেন্টগুলো, হ্যাঁ, আর তারপর আস্তে আস্তে ওই ঘরের যে ঝাড়বাতি আছে অটোমেটিক সেই ঝাড়বাতি দুলতে থাকতো যখন এই প্রবলেমগুলো অ্যারাইজ করতো। তো করতে করতে মেয়েটা যখন নাকি পুরোপুরি একদম তার অধীনে চলে গেল, যেহেতু দুখানা প্রেতাত্মা তার মধ্যে ছিল, তো আস্তে আস্তে মেয়েটা তার কবলে একেবারেই পড়ে গেল। সেখান থেকে মেয়েটা সুস্থ থাকতে হয়তো সারাদিনে হয়তো 1 ঘন্টা, আর বাদ বাকি টাইম, দিন হোক রাত হোক, সবসময়তেই ওরকম বিহেভ করতো। তারপর থেকে আচ্ছা, বাড়িতে কোনো কাঁচি থাকলে বা কোনো ছুরি থাকলে ছুটে গিয়ে নিজের পেটে মারতো, করতো, নিজের হাত কেটে দিত চাকু দিয়ে, ছেড়ে দিলে হয়তো ছাদে গিয়ে হয়তো ছাদ থেকে লাফ মেরে দেবে, এইরকম সারাদিন মেয়েটাকে নিয়ে মোটামুটি ওর মামা সারাক্ষণ ওকে নিয়ে 24 ঘন্টা একটা অবজারভেশনে রেখে দিত মেয়েটাকে। তো ওখানে অনেক ওঝা ডেকেছিল, তারপর নাকি মুসলিম যারা নাকি ওই গুণিন হয় তাদেরকেও ডেকেছিল, ওঝা ডেকেছিল, কিন্তু লাস্ট যখন নাকি শোনা কথা, মেয়েটা যখন সুস্থ হয়েছে নিজেই আমাকে তখন গল্প করছে যে লাস্ট যখন নাকি ওঝা এসছিল, নাকি ওর মাও বলছিল, মাও ছিল সঙ্গে, মা বলছে যে মেয়ে তো তখন মেয়ের মধ্যে থাকতো না, বলছে তাকে নাকি এমন গলা টিপে ছুঁড়ে দিচ্ছে, মোটামুটি 100 জনার জোর ওর গায়ে যখন ছুঁড়ে মারতো ধরে। তো এরকম অনেকজন এনেছে বাইরে থেকে, এরকম যখন নাকি রীতিমতন ওর সঙ্গে যুদ্ধ চলতো তাদের, করতে 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 মেয়েটার শরীর আরও খারাপ হতে থাকে দিন দিন। লাস্টে এমন হলো যখন পুরোপুরি খাওয়া দাওয়া ছেড়ে দিল মেয়েটা, তখন ওই হসপিটালে গিয়ে মেয়েটাকে অ্যাডমিট করে দিল। তো যতদিন মেয়েটা হসপিটালে ছিল ওখানে থাকতেও প্রবলেম দিয়েছে, কিন্তু বাড়িতে আনলে ওরা আর মেয়েটাকে কিছুতেই ধরে রাখতে পারতো না। কিন্তু আর কথা হচ্ছে যদি হসপিটালে থাকে সেটা কতদিন, সেটা তো কোনো সলিউশনে আসছে না, কতদিন একটা বাচ্চা হসপিটালে থাকবে। তারপর যখন নাকি আবার বাড়িতে আনতো আবার সেই একই ব্যাপার, একই ঘটনা ঘটতো। তারপর যখন আমার সঙ্গে ফাইনালি কন্ট্যাক্ট হলো, আমি কামাখ্যা যাব তার আগে দিয়ে, আমার তখন ডেট ছিল না, এমন আমারও একটা শিডিউল ছিল আমিও কামাখ্যা বেরোবো, তার মধ্যে মেয়েটার যে অবস্থা, বলছে যে আপনি ওখান থেকে আসুন, ফ্লাইট থেকে শুরু করে যাবতীয় খরচা সম্পূর্ণ আমাদের, কিন্তু আপনি আসুন, এসে আমার ভাগ্নিকে বাঁচান, মেয়েটির মামা বলছে।
রীতিমতন তখন সঙ্গে সঙ্গে ডিসিশান নেওয়া হলো যে পরের দিনকেই আমাদেরকে বেরিয়ে যেতে হবে মর্নিংয়ে। পরের দিন মর্নিংয়ে বেরিয়ে গেলাম ফ্লাইটে, ওখানে গিয়ে নামলাম। যখন নাকি মেয়েটার বাড়িতে ঢুকলাম তার আগে কিন্তু ও বুঝে গেছে আচ্ছা যে কেউ একজন এসেছে। দুপুরবেলায় ওর মাকে বলছে যে কিরে কাকে নিয়ে এসছিস বাইরে থেকে, আমি তো যাব না, দেখি আমাকে কে এখান থেকে নিয়ে যেতে পারে। তো ওর মা আমাকে বলছে কি করে বুঝতে পারলো জানি না, বলছে আপনাকে যখন নাকি আনতে যাওয়া হয়েছে ও তখনই খবর পেয়ে গেছে যে আপনাকে যে আমরা রিসিভ করতে গেছি। আমি যেই হোটেলে ছিলাম সেই হোটেলে ওরাই ঠিক করে দিয়েছিল। আমি তখনও তার আগে কিন্তু মেয়েটাকে দেখিনি, যে মেয়েটা কেমন দেখতে, কত বছর বয়স তার। যখন নাকি হোটেলে ঢুকছি অটোমেটিক যেই রুমটা আমাকে দিয়েছে প্রত্যেকটা লাইট অটোমেটিক ব্লিঙ্ক করা শুরু করে দিল নিজে নিজে। ব্লিঙ্ক করতে 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 একটার সময় লাইটগুলো পুরোপুরি অফ হয়ে গেল হোটেলের রুমের। এবার সঙ্গে সঙ্গে আমরা ফোন করলাম, আর ওই মাস্টার কি থাকে সেই হোটেলে আবার ওনারাই খুলতে পারে লক, মানে আমি রুম আটকে দিতে পারবো কিন্তু আমি খুলতে পারবো না, খুলতে গেলে ওনাদেরকে ডাকতে হবে। তো ওনাদেরকে যখন নাকি ডাকলাম সঙ্গে সঙ্গে আসলো, এসে ওনারা যখন সুইচ অন করছে দেখছে পুরো লাইট ঠিক আছে, এরকম তো হওয়ার ঘটনা না। আবার ঠিক ওনারা যেই বেরিয়ে যাচ্ছে আবার 5 মিনিট পর থেকে দেখছি আবার ওরকম লাইট ওরকম ব্লিঙ্ক করছে নিজে নিজে করতে করতে। তখন তারপর একটা মানে লাইট থেকে এমন অদ্ভুত আওয়াজ বেরোতে শুরু করলো। আচ্ছা না, এটা লাইটের কোনো প্রবলেম হতে পারে না। তখন আমিও বুঝতে পারছি যে কিছু ঘটতে চলেছে, একটা বড় কিছু। বাথরুমে যখন গেলাম ওখানে ফ্রেশ হওয়ার জন্য, অটোমেটিক আমার রুমে ওরা জলের বোতল দিয়ে গেছে। সেকেন্ড অফ দ্য মাইন্ড জলের বোতলগুলো নিজে নিজে দুমদাম করে সমস্ত পড়ে গেল। এবার কথা হচ্ছে যে একটা বোতল পড়তে পারে, সব বোতল তো পড়ে যেতে পারে না, তাই না? হবার পর ঘর থেকে ভীষণ একটা পচা, একটা চামড়া পচা একটা গন্ধ আসলো। মানে রুম ফ্রেশনার ঘরে দিচ্ছি কিন্তু ওই গন্ধ কিন্তু যাচ্ছে না, ওই গন্ধ কিন্তু পুরো স্টে করে আছে। আচ্ছা। সঙ্গে সঙ্গে ওর মামা কিছুক্ষণ পর ফোন করলো, আপনি তৈরি আছেন? এক্ষুনি আপনাকে আনতে যেতে হবে, একে আমরা কিছুতেই ধরে রাখতে পারছি না। সেই তাণ্ডব যাকে বলে, সমস্ত ঘর বাড়ির জিনিসপত্র ওই রুমের ফেলে ভেঙে মানে ভয়ঙ্কর হয়ে সেই বলছে যে আমাকে আর তোরা এবার আর ধরে রাখতে পারবি না, তোদের মেয়েকে এবার আমি মেরে দিয়ে বেরোবো, আমি যাব তো তোদের মেয়েকে মেরে দিয়ে যাব। তো সঙ্গে সঙ্গে ওর মামা ছুটে আসলো আমাদেরকে হোটেলে নামার জন্য। যখন ওর বাড়িতে যাচ্ছি, বাড়িতে আমি ঢুকবো, ঢোকার আগে ও নিজে নিজে বলছে ওর মাকে চলে এসছে বাইরে চলে এসছে। তোর মা বলছে কে এসছে? বলছে আমাকে তাড়াবি তো, আজকে তোর মেয়েকে নিয়েই যাব। তোর মা তখন বলছে ঠিক আছে দেখা যাক কে কাকে নিয়ে যাচ্ছে তাহলে। বলছে কত লোকজন তো ডেকে আনলি, আমাকে কিছু তো করতে পারলি না। আর মেয়েটার মধ্যে 2 জন ছিল। আচ্ছা। মানে ঘটনাটা যখন মেয়েটার সঙ্গে পরে আলোচনা করছি, ঘটনাটা যখন আমাকে বলছে, মানে তখন দেখা যাচ্ছে যে ফ্যামিলির লোকের কারণেই কিন্তু মেয়েটা আজকে অসুস্থ হয়েছে। মানে ফ্যামিলির লোকের আক্রোশে মেয়েটাকে অ্যাটাক করা হয়েছে। আর এরা কিন্তু খুঁজে নেয় যে ফ্যামিলিতে যদি 5 জন মেম্বার থাকে সব থেকে উইক কে হবে, যে উইক হবে আর যে বেশি ইমোশনাল হবে তাকেই ওরা সঙ্গে সঙ্গে অ্যাটাক করবে। এটা হচ্ছে ওদের কাজ। আগে দেখে নেয় যে ফ্যামিলিতে কারা কারা উইক আছে, সব থেকে বেশি কে উইক, কে অসুস্থ আছে, হ্যাঁ সেই বুঝে কিন্তু ওরা তাকে একদম ধরে নেবে। যখন নাকি আমি ঢুকলাম তার আগে বলেছিলাম যে নিম পাতা, পাতিলেবু
আপনারা সমস্ত জোগাড় রাখবেন, আমার কিছু জিনিস দেখার আছে। আমি ঢোকার সঙ্গে সঙ্গে আমার মাইন্ড এমনভাবে ডাইভার্ট করার চেষ্টা করলো, দেখাচ্ছে যে একেবারে সে সেন্সলেস হয়ে গেছে, একেবারে পুরো সেন্সলেস, মানে মরার মতন, তার কোনো সার নেই। সমস্ত নিম পাতা যেগুলো আনানো হয়েছিল সেগুলো সাজালাম, যেমনভাবে প্রসেস ওরকম আমি যেরকম নাকি আমরা শর্টচক্র করি সেরকম শর্টচক্র করে চারিদিকে লেবু রেখে মেয়েটাকে মাঝখানে শোয়ানো হলো। মেয়েটাকে যখন নাকি শোয়ানো হলো ওখানে, তখন নিমিষের মধ্যে একদম মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা কেমন বসবো, উঠবো, ভর দেবো হাতে, উঠে বসবো, আর ও যখন না উঠছে এরকম শো একদম পুরো স্ট্রেট ওয়েতে উঠে বসে যাচ্ছে। আচ্ছা। বসে প্রথমে এরকম করে মানে বসে প্রথমে হি হি করে আমার দিকে আগে হাসলো, দেখে হাসার পর বলছে, জানিস আমি কি করতে পারি? আজকে কি যে আমি তো দেখবার জন্য আসলাম, তুই কি কি করতে পারিস তুইও একটু দেখা। বলতে বলতে মানে এদের যে এত পাওয়ার থাকে মানে সেটা বলার মতো না। বলতে বলতে বলছে, ঠিক আছে তোর যা যা করবি আমাকে এখন করে দেখা, দেখবি মেয়েটাকে এক্ষুনি গলা টিপে মেরে দেবো। বলতে না বলতে মানে মেয়েটা এরকম দুটো হাত দিয়ে মানে গলা ধরে রাখতে পারছে না, মানে জিভ প্রায় বেরিয়ে চোখ মুখ মানে চোখ মানে বড় হয়ে মানে মরে যাওয়ার মতন পরিস্থিতি, মানে আমাকে ভয় দেখাচ্ছে, বাড়ির লোককে ভয় দেখাচ্ছে, ওকে মেরে দিচ্ছে। করতে করতে কিছুক্ষণের জন্য ওরকম করতে করতে বডি অটোমেটিক অফ হয়ে গেল। মানে কিছুক্ষণের জন্য বাড়ির লোক ভাবলো তার মানে মেয়েটা মনে হয় মরে গেল, মেয়েটাকে নিয়ে মনে হয় বেরিয়ে গেল, মানে একদম হার্টবিট বন্ধ, সমস্ত কিছু বন্ধ, মানে একদম একটা ডেড বডি যেমন থাকে সেরকম। রে কথা বন্ধ হয়ে গেল নাকি? আমার সাথে গল্প করবি না? হ্যাঁ, আমার সাথে গল্প করবি না? তোর মালিক কষ্ট দেয় কি? আমি তোকে আরো বেশি কষ্ট দেবো কথা না বললে। কথা বল, কথা বল, কথা বল আমার সাথে। কিন্তু আমি যখন ওর গায়ে হাত দিচ্ছি আমি বুঝতে পারছি ওই বডিতেই আছে, ও বডির মধ্যেই আছে। ঠিক কিছুক্ষণ পর মেয়েটা আবার কাঁদছে, কাঁদছে মানে সেই আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, তুমি আমাকে বাঁচাও, না হলে আমি আর থাকতে পারছি না, আমাকে খুব অত্যাচার করছে, আমাকে বাঁচাও বাঁচাও বলছে। যেই আবার ওকে যখন আমি জল খাওয়াতে যাচ্ছি আবার দেখছি ওরকমভাবে বডি অফ করে দিচ্ছে, মানে হার্টবিট বন্ধ, সমস্ত কিছু বন্ধ। মানে এত রকমভাবে আমাকে হ্যারাসমেন্ট করেছে সেদিনকে রাতটা বলার মতো না। বাড়ির লোক তখন মা বলছে যতই হোক, মা ইমোশনাল হয়ে বলছে কি না না থাক, আমার মেয়ে যেমন ছিল তেমনই থাক, দরকার নেই, এইরকম করে দেখা গেল আমার মেয়েকে আমি হারিয়ে ফেলবো, থাক কিছু করার দরকার নেই। কিন্তু মেয়েটির মামা কিন্তু বলছে না, এটা শয়তানের বদমাইশি, এটা শয়তানের বদমাইশি। মুখ খোল না ডান্ডা নিয়ে আসবো? আমাকে লাগবে না, এদের মেয়েটাকেই লাগবে। তোর মালিককে তোকে ভরে নিয়ে যাবো এখনই, তোর মালিককে না পকেটে রেখে দেবো। নিয়ে যা, মুখ খোল, পালা এখান থেকে তাড়াতাড়ি। আমি যেখানে যাব মালিক যেটা বলবে ওইটাই হবে, বুঝলি? আর যদি দম থাকে তাহলে নিয়ে যাবো, তোলে ভরে আমাকে বোনের ভরে নিয়ে যাবো তোর মালিককে, তোকে ভরে পরে না ছেড়ে দেবো শ্মশানে। ভর, তোর কোনো হিম্মত থাকবে না। তুই ভয় দেখাচ্ছিস আমাকে? তোকে ভয় দেখাইনি, ভয় দেখাচ্ছিস, ভয় দেখাচ্ছিস, জ্বালিয়ে দেবো তোকে এখানে, তুই জানিস আমাদেরকে। আমি খাবো না, তুই খাবি, তুই খাবি, তুই খা। মালিককে ডাক, আমি শিশিতে ভরে খা, ওই দা আগে খাওয়া, চল খাওয়া, খাবি কি খাবি নাকি? চল খা, খা চিবিয়ে খা, খা আগে খা, খা।
খা, আগে খা। আমি যাওয়ার আগে আরেকটা বদমাশি যেটা করেছিল, মানে যেদিনকে আমার সাথে কন্ট্যাক্ট করেছে ওর মামা, আমার সেবার 5 তারিখে কামাখ্যা বেরিয়ে যাওয়ার কথা, মানে আমি 5 তারিখে ফ্লাইটে উঠবো সকালবেলা, আমাকে আর পাবে না। হট করে ওর মাকে দিয়ে বলা করাচ্ছে যে ঠিক আছে 5 তারিখে আমি আবার আসবো, এর মধ্যে আর এসে দেখা দেব না তাহলে। তো ওর মা বলছে হ্যাঁ ঠিক আছে তুমি 5 তারিখে আসবে, আমি দেখব তুমি কতটা কি করতে পারো। তো ঘটনাচক্রে আমি 5 তারিখেই গেছি ওখানে। ওর মামা বলছে ও তো ডেট জেনে গেছে, ডেট জেনেই কিন্তু আরও শয়তানিটা করছে ও, যাতে বিভিন্ন রকমভাবে মাইন্ডটাকে ঘুরিয়ে দেওয়া যায়। যখন নাকি এরকম হলো, তো যেরকমভাবে আমি কাজ করি, যখন নাকি মেয়েটারকে ধরে যখন ওই রকমভাবে কাজ যখন আমি প্রসেসিং যখন শুরু করে দিয়েছি, কী বলবো, মানে ওখানে একটা ছাগলকে যদি ধরো কেটে দেওয়া হয় তার মাথা কীরকম করে, বলির পর ছাগলটা চটপট 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 চটপট, মানে সেরকম ছটফট ছটফট করছে, মানে চোখে দেখার মতো না। মানে আমি যে কাজ করতে বসেছি, মানে আমার চোখ থেকে জল বেরিয়ে আসছে, মানে ওই কষ্ট চোখে দেখার মতো না। সেই কষ্ট, মানে একটা বডিতে যে একটা সুস্থ বডিতে যে এইরকম কষ্ট হতে পারে, এই সমস্ত দৃশ্য যদি না দেখেছে কেউ, এগুলো এরকমভাবে মুখে ভাষায় বলার মতন অবস্থা থাকে না। দেখো পডকাস্টে তো অনেকেই অনেক কিছু বলছে, কিন্তু সামনে থেকে দেখা আর সামনে থেকে এদের সাথে কথা বলা আর সামনে থেকে এদেরকে দিয়েই কথা বলানো খুব চাপের জিনিস, খুব কঠিন। এটা খুব একটা সহজ বিষয় না এইভাবে কথা বলানোটা। রীতিমতন প্রথম রাতটা আমার পুরো নষ্ট করে দিয়েছে এই রকম করে, মানে প্রসেসিং করতে গিয়ে আমি প্রসেসিং আবার বন্ধ করে দিচ্ছি এমন করেছে। কখনো দেখাচ্ছে মেয়েটার বডিতে মেয়েটা নেই, মানে সে আর নেই, ওখানেই হয়তো সে শেষ। আবার যখন প্রসেসিং শুরু করছে আবার তখন এসে এরকম করছে, মানে এরকম করতে 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 ধরো রাত্রি তখন বাজে 3টের সময় আমাকে মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছে, বলছে শোন তুই এত কষ্ট করছিস আমাকে তাড়ানোর জন্য, কিন্তু আমি তো একা নেই। আচ্ছা, আমি তাহলে কে আছে? বলছি বাবা জানিস না আমার সঙ্গে তো আরেকজনও আছে। বলছে সে কে, ছেলে না মেয়ে? বলছে আমার মালিক। আজ তোমার মালিক মানে বুঝলাম না। বলছে আমার মালিক আমি ছিলাম, যখন আমি জীবিত ছিলাম আমি ছিলাম স্বর্ণকার। আমি মহারাষ্ট্রের মুম্বাইতে আমি স্বর্ণকারের কাজ করতাম, আর আমার মালিক যে তারই দোকান ছিল, তার দোকানে আমি কর্মচারী ছিলাম। আচ্ছা, তো আমি যখন বললাম তাহলে তোমার সঙ্গে এদের লিঙ্ক কী? বলছে এদের সঙ্গে লিঙ্ক হচ্ছে আমার ফ্যামিলির, কারণ এদের বংশ পরম্পরা অনুযায়ী এরা সোনার দোকানের আর কি এরা সোনার গহনা বানায়। তো এদের ফ্যামিলি ব্যবসা যেহেতু, যে নাকি মালিক ছিল সে নাকি এদেরই কোনো ভালো বন্ধু ছিল। তো যখন নাকি এবার ব্যবসার কোনো কারণে হয়তো নিজেদের মধ্যে হয়তো পরস্পর হয়তো কোনো হয়তো দ্বন্দ্ব হয়েছিল, যার ফলে সেই রিভেঞ্জ নেওয়ার জন্য কিন্তু আজকের দিনে মেয়েটার এই অবস্থাটা হয়েছে। তো আমি তখন বললাম সব কিছুরই তো একটা সলিউশান আছে। তো সলিউশান কি? তুমি কি হলে যাবে? তুমি কেনই বা আছো? কি চাইছো? কিছু তো নিশ্চয়ই পাওয়ার জন্য এখানে আছো। দেখো মেয়েটা অনেক ছোট, তোমার মেয়ের মতন, তুমি একে ছেড়ে দাও। তখন বলছে না আমি তো ছাড়তে পারবো না। কই আমাকে কি ছেড়েছিল? আমি যে ছাড়বো। আমি তখন বললাম যে দেখো যাই কিছু হোক সে তো বাচ্চা মেয়ে, তুমি একে ছেড়ে দাও। ফ্যামিলির যাদের দ্বারা হয়েছে তাদেরকে তাহলে তুমি ধরো, মেয়েটাকে তুমি ছেড়ে দাও। বলছে না ওদেরকে ধরলে হবে না, মেয়েটাকে তো আমি চাই, যেহেতু সব থেকে দুর্বল এই মেয়েটি ছিল, সব থেকে দুর্বলে তারা 3 বোন, 3 বোনের মধ্যে এই মেয়েটা হচ্ছে সব থেকে বেশি দুর্বল ছিল শারীরিকভাবে।
বলছে ওদেরকে তো আমি ধরতে পারবো না, কিন্তু একে ধরাটা আমার খুব ইজি হয়েছে, তাই আমি একে ধরেছি। বলার পর তখন ঘটনা যখন শুনছি, শোনার পর আমারও ঘটনাটা শুনে খুব খারাপ লেগেছে। যে ধরেছে তার নাম হচ্ছে রমেশ চতুর্থী, তার নাম। সে স্বর্ণকার, প্রথমে থাকতো তাদেরই ওখানে, নাগপুরেই থাকতো। নাগপুরে ওর যে মা ছিল, ওর মার একজনের সঙ্গে পরকীয়ায় লিপ্ত ছিল। তো যখন নাকি পরকীয়ায় লিপ্ত ছিল, ওর মার সাথে নাকি একদিন খুব অশান্তি হয়। ও খুব বিরোধিতা করেছিল যে মা তুমি এরকম কোনো কাজ করো না যাতে সকলের অসুবিধা হয়। তখন ওর বয়স মাত্র 12 বছর, মানে যে কথা বলছে আমার সাথে বসে তার বয়স তখন মাত্র 12 বছর। বলাতে মা বলছে আচ্ছা আমি ছেড়ে দেবো, আমি এক জায়গায় তোর জন্য কাজ দেখেছি, তুই কাজ শুরু কর, তাহলে তো সংসারে কিছু অর্থ আসবে। আর সংসারে যদি অর্থ আসে দেখ, তাহলে আমিও বাড়িতে থাকতে পারবো, তাহলে আমাকেও অন্য রাস্তায় যেতে হবে না। তো 12 বছরের বাচ্চা, তার তো কোনো রকম বোধ বুদ্ধি নেই। তখন মা যেটা বলেছে সেটা বিশ্বাস করে নিয়েছে, বলছে হ্যাঁ আমি তাই করব। কিন্তু মা তুমি এমন কোনো কাজ করো না, আমাকে বন্ধুবান্ধবের থেকে দেখো কথা শুনতে হচ্ছে তোমার জন্য, আমার শুনতে খুব খারাপ লাগছে, তোমাকে কেউ কিছু বললে আমি সহ্য করতে পারি না, তুমি যা বলবে আমি তাই করব। তো মার কথা শুনে রমেশ চতুর্থী তখন একটা কারখানায় কাজ করা শুরু করে। কারখানা বলতে সেই সোনারি কারখানা থাকে সেখানে ওই যারা নাকি কাজ করে মিস্ত্রি, তাদেরকে হেল্পার এনে দেওয়া, টুকটাক জিনিস করে দেওয়া, এগুলো করতে করতে যখন নাকি বলছে যখন একটু কাজ শিখলো, তখন ওকে বলল যে আমার ওর যে মালিক ছিল, জানতে পারে ওই মালিকের সাথেই ওর মার আর কি সম্পর্কটা আছে। আর ওর মা তাই ওই মালিকের দোকানেই ওকে কাজ ব্যস্ত করে দিয়েছিল আর কি ছেলেকে। যখন জানতে পারলো যে মালিকের সঙ্গে মায়ের একটা সম্পর্ক আছে, তখনও মাকে গিয়ে বলল যে মা আমি কখনো ভাবতে পারিনি যে তুমি আমাকে তারই কারখানায় তুমি কাজ করতে পাঠাবে। যখন জিনিসটা জানাজানি হয়ে গেল, সেদিনকে রাতে মালিক আর ওর মা দুজনে এসে ওকে বালিশ চাপা দিয়ে মারে। রাতে যখন নাকি বালিশ চাপা দিয়ে মারে বাচ্চাটাকে, বলছে আমি যে মারা গেছি আমি প্রথমে বুঝতেই পারিনি যে আমি আর নেই। আমি দেখতে পাচ্ছি আমার বডিটা নিয়ে গেল টানতে টানতে, নিয়ে গিয়ে একটা জঙ্গলে সেখানে বডিটাকে পুড়িয়ে দেওয়া হয়েছে আমার। কিন্তু আমি সব দেখতে পাচ্ছি কে কী করছে, কিন্তু আমি সব দেখতে পাচ্ছি আমাকে পোড়াচ্ছে, আমি সব বুঝতে পারছি, কিন্তু আমি আমার আর দেহটা পাচ্ছি না যে আমি বোঝাবো যে আমি আছি, বা আমার যে এই কষ্ট আমি এটা বলতে পারছি না, আমি কোনো দেহ পাচ্ছিলাম না। সেখান থেকে ওই মালিক যখন নাকি এরকম কাজটা করলো, বলছে আমিও তখন তাকে রয়েছি, তাহলে এই মালিককেও তাহলে তো শেষ করতে হবে, কারণ আমি যখন গেছি একে শেষ না করলে তো মাকে ছাড়বে না। তখন বলছে যে আমি তখন ওর সঙ্গে সঙ্গে মালিকের বাড়িতে থাকা শুরু করে দিই, করে মালিকের যে মেয়ে আছে তাকে ধরি, মালিকের মেয়েকে প্রথম আমি ধরি। মালিকের মেয়েকে ধরার পর মেয়েটির হাত দিয়ে মালিককে ও আবার খুন করায় বিচ্ছিরি রকমভাবে। আর মালিকের মেয়ে থাকতো তখন মহারাষ্ট্রে ছিল মালিকের মেয়ে। মহারাষ্ট্রে মালিকের মেয়ের মধ্যেও যখন ছিল, ওর মালিক যখন ওখানে থাকা শুরু করলো মহারাষ্ট্রে, তখন মহারাষ্ট্রেই ওর খুনটা হয় মালিকের। তো তারপর থেকে কি হলো, মালিক যখন নাকি মারা গেল, মালিক তখন একে নাকি দাস হিসাবে কাজে লাগাতে শুরু করে। বলছে আমার মালিকই আমাকে দাস বানিয়েছে,
আমরা দুজন এখন একসাথেই থাকছি। আর আমি যেহেতু এর মেয়ের মধ্যে ছিলাম, এর মেয়েকে আমি মনে মনে খুব ভালোবেসেছিলাম, যার জন্য আমি না এর মেয়ের মায়া ছাড়তে পেরেছি, আর ছাড়তে না পারার জন্য মালিক আমাকে যা যা করাতো আমি সব করতাম কাজ। এখনও যে আমি আছি আমার মালিকই আমাকে বলেছে, আর যদি আমি কাজটা করে দিতে পারি তাহলে বলেছে মালিক ওর মেয়ের সাথে আমাকে বিয়ে দেবে। ভূতের বিয়ে? হ্যাঁ, ভূতের বিয়ে। এবার আমি তখন বলছি যে এমন আবার হয় নাকি, তুমিও তো মারা গেছো, মালিকের যে মেয়ে সেও নেই, মালিকও মারা গেছে, তো কি করে তোমার বিয়েটা হবে, কেই বা তোমার বিয়ে দেবে? তখন হাসতে হাসতে বলছে কি, কেন, কে বলেছে? আমাদের তো সূক্ষ্ম শরীর আছে, আমাদের তো সূক্ষ্ম শরীর আছে, মানুষের কাছে আমরা নেই, কিন্তু আমরা তো আছি, আমাদের তো একটা অস্তিত্ব আছে, মানুষ বুঝতে পারছে না, কিন্তু আমরা তো জানি আমরা কোথায় থাকি। আমাদেরও ইচ্ছা আছে, আমাদেরও কিন্তু কামনা বাসনা আছে বলেই আমরা আজকে সূক্ষ্ম শরীর যখন নাকি কোনো কিছু করতে পারি না, আমরা এরকম একটা জলজ্যান্ত শরীর খুঁজে বেড়াই তাকে ধরবার জন্য। তো সেই রাতে আমার মানে মনে হচ্ছে না আমি একটা মানে গল্প শুনছি, বসে নিজে গল্প শুনছি, মানে ওর গল্পটা যখন শুনছি তখন আমার মধ্যে একটা ফিল হলো যে সত্যি তাহলে এদেরও তো ফিলিংস আছে। মানে ও বোঝাতে চাইছে যে মানুষ আমাদেরকে দেখতে পাচ্ছে না, আমরা সূক্ষ্ম শরীরে চারিদিকে ঘুরে বেড়াই, আমাদের কোনো মৃত্যু নেই, শরীরের মৃত্যু আছে কিন্তু আমরা কিন্তু একই রকম আছি, আমাদেরও কামনা বাসনা আছে, আমাদেরও ভালো লাগার জিনিস আছে, আমাদেরও খারাপ লাগার জিনিস আছে। এটা যদি বুঝতো তাহলে আজকে আমরা আর ভূতে পরিণত হতাম না। তো ওকে যখন বললাম যে দেখো সব বুঝতে পারছি, কিন্তু এই মেয়েটাকে তুমি ছেড়ে দাও, বলছে আমি তো মেয়েটাকে ছাড়তে পারবো না, যদি আমার মালিক আমাকে বলে দেয় ছেড়ে দিতে তাহলে আমি ছেড়ে দেবো। আমি তাহলে তোমার মালিককে আমি কী করে পাবো বলো? বলছে কেন, মালিকের ফটো আছে, এই মেয়েটার বাবার কাছেই আমার মালিকের ফটো আছে, আমার মালিকের ফটো দিয়ে যদি তুমি কাজ করে দিতে পারো তাহলে আমিও মুক্তি নিতে চাই। বলতে বলতে হট করে আমার পা ছুঁয়ে ফেলেছে, মানে যেই মেয়েটার মধ্যে ও আছে মেয়েটা হট করে আমার পা ছুঁয়ে আমাকে প্রণাম করে বলছে মা। যদিও মা শব্দটাকে আমি খুব ঘৃণা করি, যেহেতু আমার চোখের সামনে পরকীয়া দেখা, আর এই মাই আমাকে গলা টিপে মেরেছে, তো মা ডাকটাকে আমি খুব ঘৃণা করি, কিন্তু তোমাকে দেখে আমার খুব ভালো লেগেছে, তোমাকে আমি মা বলছি এই জন্য তুমি মা বলার যোগ্য, আমি জানি তুমি আমাকে মুক্তি দিতে পারবে, আর মা তুমি আমাকে মুক্তি দাও। বলে যখন নাকি ও পা ছুঁয়ে ফেলেছে আমি তখন বললাম যে মুক্তি আমি তোমাকে দেব, কিন্তু তুমি আমাকে একটা কথা বলো, আমি যখন আসলাম তুমি নিজেই আস্ফালন করছিলে, নিজেই বললে যে কত লোক তো আসলো, কত লোক তো কত কিছু করলো, কেউ আমার একটা গাল দিয়ে বলছে আমার একটা বাঁকাও করতে পারবে না। আচ্ছা। তো তখন হাসছে, আবার হেসে বলছে আমি যদি চাই তুমি আমার কিছু বাঁকা করতে পারবে না, যদি আমি চাই, যদি আমরা না চাই এটা কোনো পাওয়ার মানুষ পারবে না আমাদের একটা কিছু বাঁকা করতে, যদি আমরা চাই মন থেকে তাহলেই সম্ভব, আর কিভাবে করবে সেটাও আবার আমিই বলবো। তো সেই রাতটা মোটামুটি ছেড়ে দাও, মানে আমার সেই রাতটা পুরো নষ্ট, মানে আমি সেই রাতে আর কিছু করতে পারিনি। তখন বাজে ধরো রাত প্রায় 3:30 থেকে 4:45 দিকে যাচ্ছে ঘড়ির কাঁটা। তো সেদিনকেই আমরা গেছি, শরীরও খুব ক্লান্ত, মানে সন্ধেবেলা থেকে ওর সাথে শুধু আমার যুদ্ধ চলেছে এইভাবে করতে করতে করতে, যখন নাকি কথা বলতে বলতে যখন জিনিসটা দেখছি যে না নিজে আমাকে বলা শুরু করছে। বলে দিবি তো তুই কেমন দেখতে ছিলি, তাহলে ওইকে দেবো আমার সামনে, বল
হ্যাঁ আঁকার লোক পাওয়া যায় তো। আমি সেটাও অপশন দিচ্ছি, বল তুই আমাকে বল, তাহলে তোকে আমি দেখে নেবো তুই কেমন দেখতে, আমি তোকে মুক্তির সঙ্গে সঙ্গে করবো, তুই আমাকে সেটা তো হেল্প করবি তো। বল তুই কি মুম্বাই থেকে এসেছিস এখানে? এক কাজ কর, হ্যাঁ ওই মেয়েটাকে জিজ্ঞেস কর কেমন দেখতে। ওই মেয়েটা তোকে বলতে পারবে? ওই মেয়েটা আমাকে বলতে পারবে কেমন দেখতে? তুই দেখ তো কি বলে, এতবার তো দেখা দিচ্ছ ওকে। তাই বলতে কেন পারবো না? আচ্ছা তুই তাহলে মেয়েটাকে তাহলে কোথায় ওকে ফোন করলে পাবো, যে যার কাছে তোর ফটো আছে? তুই তো কথা বলিস তাই না? কি তুই কথা বলিস না মেয়েটার সাথে? কোন মেয়েটার সাথে? যে মেয়েটার মধ্যে তুই আছিস, কথা বলিস তো তুই? এখন বলেছি কি এতদিনে? হুম বলেছি এতদিনে? না না। তখন তখন 3:30 পৌনে 4টে এই করবার পর আমি নিজে তখন বললাম যে আমি তাহলে কালকে কাজে বসবো, আর তুমি আমাকে কোনো রকম কিন্তু বিরক্ত না করে তুমি আমাকে সহযোগিতা করো, যাতে আমি তোমাকে কালকে মুক্তি দিতে পারি। বলার পর নিজে বলছে যে আগে তুমি আমার মালিককে মুক্তি করো, নাহলে মালিক কিন্তু আমাকে ছাড়বে না। মালিকের সম্পূর্ণ নাম বলল, সমস্ত কিছু বলল। বলার পর বলছে কাল দুপুর 12টায় তুমি কাজে বসবে, কাল দুপুর 12টায় কাজে বসবে। আমি আর আজকের মেয়েটাকে জ্বালাবো না, আমি তোমায় কথা দিচ্ছি, আমি কাল দুপুর 12টায় আবার মেয়েটার মধ্যে আসবো। আমি বললাম তুমি যে এখন যাচ্ছ, আমি কি প্রুফ পাবো যে তুমি আমাকে মিথ্যা কথা বলছো না? আমি তো বেরিয়ে যাব, হোটেলে চলে যাব, তুমি আবার মেয়েটাকে কষ্ট দেবে। বলছে না, আমি সত্যি কথা বলছি, আমি এখন যখন বেরিয়ে যাব এই দরজাটা খুলে যাবে, আর বাইরে একটা নিম গাছ আছে, সেই পাতা ডালগুলো নড়বে, বুঝতে পারবে যে আমি চলে গেছি। আমি আবার কাল 12টার সময় আসব, তার মধ্যে আমি আসব না। আর যদি মুক্তি না দিতে পারো তাহলে তোমাকেও আমাকে কথা দিতে হবে, মেয়েটাকে কিন্তু ছেড়ে দিতে হবে আমার কাছে। আচ্ছা আচ্ছা, কাউন্টার একটা কন্ডিশন। আমাকে বলছে আমি তোমায় কথা দিচ্ছি আমি মুক্তি নেব, যদি তুমি আমার মালিককে মুক্তি দিতে পারো, আর যদি মুক্তি না দিতে পারো তাহলে তোমাকে মেয়েটাকে ছেড়ে দিতে হবে, আমি মেয়েটাকে নিয়ে বেরিয়ে যাব কালকে। তো আমি তখন এমন একটা সিচুয়েশানে মানে রীতিমতন বলতে বাধ্য হলাম যে হ্যাঁ ঠিক আছে তাই হবে, তোমার কথাটা আমি মেনে নিলাম। তা ভাবো কতটা আমার মানে মানসিক একটা চাপে পড়ে গেলাম, যেখানে আমি নিজে অলরেডি তাকে কথা দিয়ে দিচ্ছি আমি নিজে মেয়েটাকে ছেড়ে দেব যদি আমি কাজটা না করতে পারি। তো এটা একটা বিশাল বড় চ্যালেঞ্জ। একটা মানুষকে চ্যালেঞ্জ করা আর একটা স্পিরিটকে চ্যালেঞ্জ করার মধ্যে অনেক তফাৎ আছে। একটা মানুষকে চ্যালেঞ্জ করে দিলাম, সে মানুষ আমার কিছু করবে না, কিন্তু স্পিরিটকে চ্যালেঞ্জ করা, সেখানে আমার নিজের কনফিডেন্স লেভেল, তার সঙ্গে যেই বাচ্চাটাকে আমি সুস্থ করতে গেছি, যে কোনো কারণেই কিন্তু আমি তাকে সারেন্ডার করে দিচ্ছি তার কাছে, এটা আমাকে মেনে নিতে হচ্ছে। সেখানে বসে যথারীতি সঙ্গে সঙ্গে দেখলাম দরজাটা হাওয়ায় খুলে গেল, বাইরে যে ওদের নিম গাছ আছে, নিম গাছের ডাল একটা ভেঙে পড়ে গেল মাটিতে। বুঝে গেলাম ও আর নেই এখন। অটোমেটিক মেয়েটাও ধাপ করে পড়ে গেল মাটিতে। পড়ে যাবার পর মিনিট 15, ঠিক 15 মিনিট পর মেয়েটা আবার স্বাভাবিকভাবে বসলো। তো মেয়েটা তখন আমাকে ধরে খুব কাঁদছে, কারণ শরীর এত ক্লান্ত হয়ে গেছে মেয়েটার, 1-1.5 বছর ধরে টানা যুদ্ধ চলছে মেয়েটাকে নিয়ে। ন্যাচারালি তখন মা হাউ হাউ করে কাঁদছে বাচ্চাটাকে ধরে। সেদিনকে রাতে আমি বললাম কিছু খাইয়ে দিন বাচ্চাটাকে, কারণ কালকে আরও ধকল আসবে আমি জানি। রাত্রিবেলায় মেয়েটাকে আর কোনো রকম সমস্যা করেনি। পরের দিন আমার পৌঁছতে একটু দেরি হয়েছে, মানে 12টা বলেছে, আমি গিয়ে ঢুকেছি 12টা 15। 12টা 15 যখন ঢুকছি, অলরেডি মেয়েটার মধ্যে যেমন বলেছিল 12টায় আসবে, 12টায় ও কিন্তু চলে এসছে।
আর আগের দিন রাতে কি করেছে, ও যে মেয়েটার কাছ থেকে বেরিয়ে গেছে, ও আমার সঙ্গে কথা বলতে এসছে। আচ্ছা। রাত্রিবেলায় যখন নাকি তখন ধরো তখন ভোর প্রায় এই সমস্ত করে আমি যখন হোটেলে ঢুকলাম তখন বাজে ধরো ভোর 4টে। ভোর 4টের সময় যখন আমি ঢুকলাম তখন নিজে নিজে কি হলো না, এসি অন করছি, এসিটা কিছুতেই অন হচ্ছে না, আমার এসিটা পুরো বন্ধ হয়ে আছে। এবার ওই রিমোট দিয়ে যখন নাকি আবার হোটেলের ছেলেকে ফোন করছি, সে আবার যখন নাকি এসি যখন অন করছে তার হাতে কিন্তু আবার অন হয়ে যাচ্ছে, অথচ আমার হাত দিয়ে কিছুতেই আমি এসি সেদিন রাত্রিবেলা মানে ভোরবেলায় আমি আর এসি অন করতে পারছি না। ঠিক অন করে দিয়ে চলে গেল, করে দেওয়ার 10 মিনিটের মধ্যে এসি বন্ধ, লাইট বন্ধ পুরো রুমের। আবার ফের যখন হোটেলের ছেলেটাকে আবার ফের ডাকছে, আছে কী হচ্ছে, এই রুমটায় কোনো কি প্রবলেম আছে কারেন্টের? বলছে না, কেন প্রবলেম থাকবে, আমাদের পুরো সমস্ত কিছু এরকম, এই রুমে কোনো তো প্রবলেম ছিল না, আর যা কিছু সিস্টেম আমাদের সমস্ত পুরো হোটেলের রুমই সমস্ত এক রকমের। আমি তখন বললাম তাহলে আপনি কাজ করুন, আপনার এই রুমটাতে মনে হয় কোনো গণ্ডগোল আছে কারেন্টের পয়েন্টে, আপনি আমাকে অন্য রুম দিন, এরকমভাবে সম্ভব না। আমি রাত জেগে এখন একটু রেস্ট নেব, এখন যদি এসি না চলে, লাইট না ধরে, এরকমভাবে কি থাকা যায়? বলছে ঠিক আছে ম্যাডাম, আমি এক্ষুনি রাত্রিবেলা আমাদের ওপরের একটা রুম আছে এখনও খালি আছে, নিচের রুম আর ওপরের রুম সেম, আমি আপনাকে ওখানে শিফট করে দিচ্ছি। আবার সেই ভোরবেলায় ওই রকম সমস্ত লাগেজ টাগেজ টানতে টানতে নিয়ে আবার ওপরের রুমে গেলাম। আমি ওপরের রুম আজ দেখো চেক করে নাও, আমি তোমাকে যাতে বারবার না ডাকতে হয়, কারণ আমি এবার একটু ঘুমাবো, কালকে সকালে ফের আমার কাজ আছে। সমস্ত চেক করলো, দেখলো যে হোটেলের রুম একদম ওকে, কোনো প্রবলেম নেই রুমে। কি বলবো, আবার ঠিক 10 মিনিট পর একই ঘটনা, ওই রুমেও একই ঘটনা ঘটছে। এবার আজ ব্যাপার হচ্ছে কি, তারপরে রাগেতে আবার ডেকে যায় যে কি হচ্ছে কি, আমি তো বুঝতে পারছি না যে নিচের রুমটা সমস্যা। আমি বললাম একটা ভালো রুম দিতে, বলছে ম্যাডাম আমাদের প্রত্যেকটা রুম ওকে, আমাদের প্রত্যেকটা রুম ওকে, আমাদের কোনো রকম কারেন্টের কোনো প্রবলেম নেই, আমার নতুন হোটেল এটা, সেখানে কোনো প্রবলেম থাকার কথা না। 10 মিনিট পর থেকে আপনি যেই রুমগুলোতে থাকতেন সেই রুমে যদি প্রবলেম হয় ম্যাডাম, এখানে আমরা কি করতে পারি? এবার 3তলা যেটা দিয়েছে, 3তলার রুমটা যেটা দিয়েছে তার থেকে আমি যে রুমটা আগে ছিলাম সেই রুমটাই ভালো ছিল। আমি আবার লাগেজ নিয়ে টানতে টানতে ফের আমার রুমে আসলাম। তার মধ্যে যখন নাকি ওরা রুম লক করতে এসছে, দেখছে আবার ওই রুমের সমস্ত লাইট জ্বলছে, এসি ঠিক আছে। আবার যখন নাকি নিচের রুমে গেলাম, বলছে দেখুন সব ঠিক আছে। আমি তাহলে আমার সাথেই এটা হচ্ছে, তার মানে আমি তখন ক্লিয়ার যে এটা রমেশ চতুর্থীর কাজ, মানে যে আমার সাথে কথা বলছিল। করার পর যখন নাকি শুয়ে পড়েছে, আর থাক, মানে বুঝে গেছি যে ঠিক আছে বাবা, তুই যা যা নষ্ট করার কর, আমি এখন রেস্ট নেব। শুয়ে পড়েছি। শুয়ে পড়ার পর কি বলবো, হঠাৎ দেখছি পাশে যে সেন্টার টেবিল আছে, সেন্টার টেবিলে একটা প্রতিচ্ছবি তৈরি হয়ে গেছে বাচ্চার। আচ্ছা। এবার বাচ্চার প্রতিচ্ছবি যেই হয়ে গেছে, আমি তো বুঝতে পারছি যে কে এসছে। মানে আমি জাস্ট হাতটাকে এরকম করে শুয়ে আছি, মানে জাস্ট রেস্ট ভাবছি যে এখনই ভোর 5টা বেজে গেল, কখন রেস্ট নেব, কাল 12টা মানে আবার 12টার সময় গিয়ে কাজে বসতে হবে, অত দূর থেকে এসছি একটা ট্রাভেল করে, কোনো রকম রেস্ট নেই, এতক্ষণ ধরে কথা বললাম, খাওয়া নেই দাওয়া নেই। মানে হঠাৎ যখন নাকি দেখছি যে এরকম করে শুয়ে আছি, সেন্টার টেবিলে বসে আছে, আর নিঃশ্বাসটা আমার হাতের মধ্যে এসে পড়ছে। এবার যেই হাতে নিঃশ্বাস পড়ছে, সঙ্গে সঙ্গে আমি কিন্তু বুঝে গেছি, আমি কিন্তু আর হাতটা সরাইনি, আমি বুঝে গেছি যে সে এখানে অলরেডি এসে বসে আছে। তো যখন জিজ্ঞাসা করছি যে আসার কারণ কি, বলছে 12টার সময় আমি বলেছিলাম আসবো, 12টার আমি আসবো, কিন্তু আমি এখন যাব কোথায়?
আমি যে 12টার সময় আসবো, এখন আমি যাব কোথায়? ওখানে থাকতে দিবি না, তাহলে তোর তো এখানে মা আমাকে থাকতে দিতে হবে। তো ঠিক আছে, তুই বসে থাক তোর মতন, কিন্তু আমাকে কিন্তু ডিস্টার্ব করা যাবে না। সেই বলাতে খুব হাসছে, খুব হাসছে। বলছে যতক্ষণ আমাকে মা তুমি মুক্তি না করবে, এবার তোমারও আর মুক্তি নেই। মানে ও আমাকে বোঝাতে চাইছে যতক্ষণ আমি ওকে মুক্তি না দেব, এবার ও আমার সঙ্গেই ঘুরবে। তো ওকে বলছি বেশি করলে তোকে আমি বোতলে বন্ধ করে দেবো। আর জানিস তো আমার দক্ষিণেশ্বরে চেম্বার আছে গঙ্গা, গঙ্গায় ফেলে দিলে তোকে কি হবে বলতো? তখন বলাতে বলছে না মা, না মা, এমন করো না, আমি কোথায় যাব? তুমি আমাকে ওখানে থাকতে দিলে না, তোমার কাছে তো থাকতে দাও, আমি কোথায় যাব বলো? তো তখন কিছুক্ষণের জন্য আমারও মনে একটু কষ্ট হলো যে না ঠিকই তো, ওখানে যখন থাকতে পারবে না, মুক্তি যখন এখনও হয়নি, তাহলে আফটার অল সে 12 বছরের বাচ্চা, সে যাবে কোথায়? বলছে আমি তোমায় ডিস্টার্ব করব না, আর কিচ্ছু হবে না, সমস্যা, তুমি তোমার মনে থাকতে পারো, আমি তোমায় ডিস্টার্ব করব না। পুরোটার পরের দিন যখন ভোর 6টা 6:30 বাজে, তখন দেখলাম যে ও আর নেই আমার রুমে। তখন কিন্তু আমি চিন্তা করছি যে এখানে নেই, তাহলে কি আবার বাচ্চা মেয়েটার মধ্যে ঢুকে গেল? কারণ নিজে বলছে যে আমি যাব কোথায়, আমি যাব কোথায়। তো সঙ্গে সঙ্গে ফোন করলাম, বলছে যে না ঘুমোচ্ছে, মানে মেয়েটা ঘুমোচ্ছে, অনেক দিন পর ঘুমোচ্ছে। তখন আমি বললাম তাহলে গেল কোথায়? এখানেও নেই, আমার ওখানেও নেই, তাহলে কোথায় আছে? তো ওই ভাবতে ভাবতে বেশ চোখ লেগে গেল। উঠে রেডি হয়ে যেতে যেতে ওর বাড়িতে 12টা 15। তার মধ্যে কিন্তু এবারও ওর কথা রেখেছে, ও কিন্তু ঠিক 12টা বেজেছে কি মেয়েটার মধ্যে আবার ঢুকে গেছে। এবার ও যখন ঢুকে যায়, ওর সঙ্গে সঙ্গে ওর মালিকও তখন, ও যখন কোনো কাজ করতে পারে না, তখন নাকি ওর মালিকও চলে আসে, ওকে এসে ওখানে নাকি খুব বকাবকি করে। আচ্ছা। এবার 12টা 15-তে আমি যখন ঢুকেছি, তখন রীতিমতন খুব রেগে আছে, বসে আছে এরকম করে উঠে মেয়েটা। বলছে 12টায় বলেছিলাম, 12টা 15 আমার মালিক আমাকে বকাবকি করছে, কারণ আমি মেয়েটাকে মারতে পারছি না, মেয়েটাকে আমি কিছু করতে পারছি না। তুমি আমাকে কথা দিয়েছিলে 12টার সময় আসবে, মালিককে মুক্ত করবে, তুমি আমাকে কথা দিয়েছিলে। আমি তোমার কথা শুনে তো আমি ভুল করেছি, আমি তো ভুল করে ফেলেছি, তুমি এত দেরি করলে, তুমি আর মালিককে কখন মুক্তি দেবে? যে ঠিক আছে, এক্ষুনি আমি কাজ শুরু করছি, আমি এক্ষুনি কাজ শুরু করব। বলতে বলতে চুপ করে রয়েছে। আমি চুপ করে এরকম মাথা নিচু করে বসে আছে। আমি ভাবছি মনে হয় কী জানি হয়তো ভালো ছেলে হয়ে গেছে, আর কোনো অসুবিধা করছে না। স্যাট করে চলে গেল ও ড্রেসিং টেবিলের কাছে, কাঁচি নিয়ে পুরো পেটের মধ্যে নিয়ে ঢুকাচ্ছে। এবার সঙ্গে সঙ্গে ওর বাবা ফাবা আবার ছুটে এসছে হাত দিয়ে করে। তখন বলছে আমাকে এক্ষুনি মালিককে মুক্ত কর, না হলে আমি এক্ষুনি রক্ত নেব, আমি রক্ত নেব। মালিক আমাকে রক্ত নিতে বলছে, মালিক চলে এসছে, মালিক বলছে মেরে দিতে মেয়েটাকে। আমি কি করব, মালিক আমাকে মেরে দিতে বলছে। মানে রীতিমতন সবাই মিলে, ওর মামা কাকা সবাই মিলে, মানে মেয়েটার হাত পিছনে করে জাপটে ধরে রেখেছে, মেয়েটাকে কেউ কন্ট্রোল করতে পারছে না ওই টাইমে। ইতিমধ্যে প্রসেসিং শুরু করে দিয়েছি, আমি হাওয়ান শুরু করেছি। হাওয়ান যেই শুরু করেছি, কিছুক্ষণ পর নাম ধরে যখন ডাকছি, মালিকের যে নাম আছে, মালিকের যে ফটো আছে, সেই ফটোর ওপর আমি যখন কাজ করছি বসে, অটোমেটিক ওপরে যে ঝাড়বাতি আছে, তুমি বললে বিশ্বাস করবে না, প্রায় ঝাড়বাতি ভেঙে মাথায় পড়ার উপক্রম। মানে রীতিমতন ভাইব্রেশন দিচ্ছে কি, মানে ঝাড়বাতি মানে এমন তুলছে বিশাল, এক্ষুনি মনে হয় আমার মাথার ওপর পড়বে সেই ঝাড়বাতিটা। তো আমি আমার কাজ কিন্তু শুরু করে দিয়েছি। এবার যেহেতু কাজ শুরু হয়ে গেছে, আর মেয়েটা তত বেশি মানে সেই হিংস্র জানোয়ারের মতন হয়ে যাচ্ছে, মানে নিজের মাথা কাটবে না গলা কাটবে না হাত কাটবে,
মানে বুঝতে পারছে না, কিছুতেই ওকে রাখা যাচ্ছে না। মাথাটাকে দেয়ালের মধ্যে নিয়ে ঠুকছে, মাথাটাকে মাটির মধ্যে নিয়ে ঠুকছে, মানে গলায় এরকম টিপে দিচ্ছে, হাত পাগুলো ছটফট করছে, মানে চোখে দেখার মতো না সেই দৃশ্য। ওইর মধ্যে আমি কাজ করছি উল্টো দিকে বসে। যখন নাকি কাজ করলাম ওই মালিকের নাম ধরে ফটো দিয়ে, সঙ্গে সঙ্গে দেখলাম ওই ঝাড়বাতি দোলা বন্ধ, হাওয়া বাতাস বওয়া বন্ধ, পুরো একদম থমথমে পরিবেশ। কিছুক্ষণের জন্য দেখলাম মেয়েটা আবার ধপ করে আবার সেন্সলেস হয়ে পড়ে গেল। এবার আমি ভীষণভাবে কনফিউজ যে কাজটা তো হয়ে গেল, তাহলে মেয়েটার এখন আবার পড়ে যাওয়ার কারণ কি? তো ওকে দেখতে দেখতে না ওর বাড়ির লোক মোটামুটি বুঝে গেছিলো যে কখনো উঠে বসবে, কখনো কথা বলবে। সঙ্গে সঙ্গে ওর মামা পাশ থেকে বলছে কি চিন্তা করবেন না, ওই এবার কিছু বলবে, কাজটা কতটা আপনার হয়ে গেছে, কতটা এগিয়েছে প্রসেসিং, ও নিজে বলবে, আপনি একটু ওয়েট করে যান ম্যাডাম, আপনি একটু ওয়েট করে যান। ঠিক 10 থেকে 15 মিনিট পরে আবার দেখছি মেয়েটা যেরকমভাবে একদম স্ট্রেট পুরো উঠে বসে, ওরকম উঠে বসে বলছে, কিরে মা, মালিককে তো মুক্তি করে দিলি, এবার আমার মুক্তিটা দে, কথাটা রাখ, মানে হাত জোর করছি তোকে, আমাকে মুক্তি দে এবার, আর না হলে মেয়েটাকে আমার কাছে ছেড়ে দে। তাহলে বল, তো তুই আমাকে বল। তুই তো আমাকে বললি, হ্যাঁ আমি তোকে মুক্তি দেবো তো, তো আমাকে তোর ফটোটা দে, তোর ফটোটা দে। এটাই তো দিতে পারছি না তোকে। তোর মালিকের মুক্তি হয়েছে? তুই আমার উপর রাগ করছিস? আমি তোর জন্য এখানে বসে আছি আবার কাজ বন্ধ করে, কিন্তু মায়ের নাম লাগবে না তোর? মায়ের নাম দিয়ে কি করবি তুই? আর তোর ছবি, যে মা আমাকে মেরে দিয়েছি তোর ওই মায়ের নাম দিয়ে কি করবি? আমি তো ওকে মেরে দেবো। আচ্ছা তোর ছবিটা কি করে বল বাবু, ছবিটা দে, তবে তোকে মুক্তি দেব। তো আমি কোথা থেকে পাবো ছবি? তুই আমাকে বলেছিস আমি তোকে মুক্তি তো তুই কোন লোককে বল, তোর তো ছবিটা লাগবে আমার। তুই কোন লোককে বল, কোনো লোকের নাম বল যার কাছে তোর ছবি আমি পাবো, আমি দিয়ে দেবো। তুই নিজে বলে দে, দে কোন লোককে বল, বল তুই বল কার কাছে আমি চাইলে তোর ছবি পাবো, বল। তোর মালিক মুক্তি পেয়েছে কি পায়নি? তোর মালিক আজকে মুক্তি পেয়েছে কি পায়নি আমাকে বল তো। তুই পেয়েছে বলেই তো আসছি আমি। তাহলে তোর মালিককে মুক্তি দিয়ে দিলাম, তোকে কেন দেবো না? তোকেও দেবো, তুই দে। তোকেও তো আমি দিতে চাইছি, ফটোটা দে। বল কাকে ফোন করলে আমি ফটো পাবো, বল। তুম স্যারে কাকে ফোন করলে বাবু বল, নাম দে তাদের। তা আছে কি যে মুক্তি এবার তুই এবার বল যে আমি রাতে কাজ করব না কালকে কাজ করব, তোর কথা অনুযায়ী কাজ করব, কিন্তু মুক্তি আমি তোকে দেবো। তোকেও কথা দিতে হবে যে যখনই তুই মুক্তি পাবি এই সীমানা থেকে একদম চলে যাবি, কোথাও যেন আমি তোকে আর না দেখি। বলছে আমি তোকে মা ডেকেছি তো, আমি তোকে মা ডেকেছি তো, আমি হাত জোর করে বলছি তোমাকে মুক্তি দে, আমি মুক্তি নিতে চাই, কারণ আমি ওর মেয়েকে ভালোবাসি, মালিকের মেয়েকে, আমি ওর কাছে ফিরে যেতে চাই, আমি ভালোভাবে ওর সঙ্গে থাকতে চাই, আমাকে তুই মুক্তি দিয়ে দে। আচ্ছা কি তোকে যে আমি মুক্তি দেবো তার মানে তার মানে আর পুরোপুরি মুক্তি নিবি না, মানে তুই আর জন্মগ্রহণ করবি না? বলছে তখনই জন্মগ্রহণ করব যখন ওই মেয়েটা জন্মাবে, তখন আমিও জন্মাবো। মেয়েটা যখন জন্মাবে তখন আমিও জন্মাবো, কিন্তু ওই মেয়েটাকে আমি এখন রেখে আমি জন্ম নেব না। তাহলে ফের যদি আবার এই মেয়েটার ওপর চলে আসিস তুই? বলছে আমি কোনো অন্য বডি খুঁজে নেব, এবার এই মেয়েটার বডিতে আমি আর থাকবো না, এই মেয়েটার বডি থেকে আমাকে তুই পুরোপুরি মা মুক্তি দিয়ে দে। আচ্ছা তাহলে রাতে কাজ করব? বলছে না, আজকে রাতে আর কাজ করবি না, আজকে রাতে আর কাজ করবি না, কারণ আজকে রাতে আমি আমার মালিকের মেয়ের সঙ্গে কথা বলবো, আমি কালকে মুক্তি নিয়ে চলে যাব একেবারে। আবার তুই কাল দুপুর 12টায় কাজ শুরু কর। আচ্ছা আমি কি করে বুঝবো তুই যে এসছিস? তুই যে এখন বদমাশি করছিস না, তুই যে আমাকে মিথ্যে কথা বলছিস না, আমি কি করে জানবো? বলছে তুই আমার নাম ধরে ডাকবি, তোকে তো মা বলেছি, তুই আমাকে নাম ধরে ডাকবি, আমি যেখানে আমাকে ডাকবি আমি সেখানেই চলে আসব, আর বুঝতে পারবি প্রচুর হাওয়া আসবে, ঝাড়বাতি নড়বে, আবার তুই বুঝে যাবি যে আমি চলে এসেছি। আর তখন আমি মেয়েটার মধ্যে আসব, এসে পার্মানেন্টলি আমি চলে যাব, আমি মেয়েটার আর কোনো ক্ষতি করব না। যথারীতি আবার পরের দিনকে 12টার সময় কাজে বসলাম। কাজে বসার পর আবার ওর নাম ধরে যখন ডাকছি
যে রমেশ চতুর্থী, কি বলবো শান্তদীপ, চারিদিকটা মানে এত হাওয়া, মনে হচ্ছে যেন সেই ঝড় হলে পরে যেরকম একটা হাওয়া স্টার্ট হয় না, মনে ওই রুমের মধ্যে সেই হাওয়া বইছে, ঝাড়বাতি ঠকঠক ঠকঠক করে নড়ছে, মানে ওই সমস্ত ফিলিংস, মানে সামনাসামনি যদি চোখে না দেখা যায়, এরকম যে আমি এখন গল্প করছি বলছি, ভাষায় আমি বোঝাতে পারবো না সেই ফিলিংসটা। যখন না কেউ আসলো তখন আমি কিন্তু আমার হোম স্টার্ট করে দিয়েছি ওখানে বসে। স্টার্ট করে যখন নাকি আমি একটার পর একটা স্টেপ যখন কমপ্লিট হচ্ছে না, মেয়েটা আমার পাশে বসে, ওর বাবা ওকে ধরে বসে আছে, মেয়েটা বসে আমার সঙ্গে কাজ করছে, মেয়েটাকে দিয়ে কাজ করিয়েছি। কিছুক্ষণের জন্য যখন ও ছেড়ে চলে যাবে তখন কিন্তু মেয়েটার মধ্যে কিছুক্ষণের জন্য এসে ঢুকেছিল, জাস্ট কয়েক সেকেন্ডের জন্য, মানে এরকম মানে মাথাটা এরকম মানে ইয়ে করে উঠলো, করে পার্মানেন্ট যখন ও পড়ে গেল তখন বুঝলাম যে এবার ছেড়ে গেছে পুরোপুরিভাবে। তো ওই কাজটা করার পর আমি কি বলবো শান্তদীপ, আমি বিকালবেলা আমার হোটেলে গেলাম, সেদিনটা রাতটা পুরো স্টে করে গেলাম, যে বলা যায় না, ভূত তো হয়তো মিথ্যে বলতে পারে। আর আগের দিনকে বলেছিলাম তুই যে মুক্তি নিয়ে চলে যাবে আমি কি করে বুঝবো, তার তো প্রুফ তোকে দিতে হবে, প্রুফ তো আমার চাই। বলছে যাবো আমি, যদি আমি না যাই আমি তোকে কথা দিচ্ছি আমি তোর সারা জীবন গোলাম হয়ে থাকবো মা, আমি সারা জীবন তোর গোলাম হয়ে থাকবো যদি আমি মুক্তি না নিতে পারি, কিন্তু এই মেয়েটাকে আমি কিন্তু মুক্তি দিয়ে যাব আমি। সত্যি সত্যি তাই হলো, সত্যি তাই হলো, ছেড়ে দিল। আজকের দিনে বলতে নেই, আমি যদি যেখানে নাম ধরে ডাকবো সেখানে চলে আসবে, এইখানে দেখো না আজকের দিনে যেখানে আমি ও নাম ধরে ডাকবো সেখানেও চলে আসবে, কারণ ও আমাকে কথা দিয়ে গেছিল। আমি জানি ও এখনও মুক্তি নেয়নি, বডিটা থেকে হয়তো মুক্তি নিয়েছে, কিন্তু ও যাকে ভালোবাসতো যতক্ষণ ওর না জন্ম হচ্ছে ও জন্ম নেবে না। আর যেহেতু আমার হাত থেকে ওই বডিটা আমি ওকে ছাড়িয়েছি, মুক্তি দিয়েছি, ওর মালিক নেই, মানে ওর এখন অত্যাচার করার কেউ নেই, আর যেহেতু আমাকে মা ডেকেছে, ও আমাকে একটা কথা দিয়ে গেছিল যে যখন তুমি মা আমাকে ডাকবে, মনে করবে তোমার কোনো কাজ আছে, তুমি আমাকে আমার নাম ধরে ডাকবে, আমি সেখানেই চলে আসব, তুমি বুঝতে পারবে যে আমি এসছি, তোমাকে আমি সেই ফিল দেব যে আমি তোমার কাছে এসেছি। সত্যি কথা বলতে এখনও আজকের দিনেও দাঁড়িয়ে আমি যখন কোনো কাজ সলভ করতে যাই, যদি আমার মনে হয় যে আমি অ্যানসার নেব, আমি কিন্তু আজকের দিনে ওকে দিয়েই আমার কাজগুলো করাই। আচ্ছা, খুব ইন্টারেস্টিং, মানে ঘটনাটা শেষে খুব ইন্টারেস্টিং হয়ে গেল। আজকের দিনে আমি ওকে দিয়ে কাজ করাই, শুধু ভেতর থেকে ডাকবো ওকে, আর ওর সঙ্গে এমন এখন একটা অ্যাটাচমেন্ট হয়ে গেছে, যেমন মা সঙ্গে একটা ছেলের অ্যাটাচমেন্ট থাকে, ওর এখন ব্যাপারটা হয়েছে এমন, মানে যখন যেদিনকে ওর সাথে আমি বসে কথা বলেছি মুক্তির আগের দিন পর্যন্ত, যে তোমাকে যখন আমি মা ডেকেছি, যতক্ষণ আমার অন্য বডি আমি না নেব, যতক্ষণ আমি এই জগৎ ছেড়ে সত্যি আমার পুনর্জন্ম না নেব, তুমি যখন ডাকবে আমি তখনই সেখানে উপস্থিত হব, আর ততক্ষণ আমি তোমার গোলাম হয়ে কাজ করব। তো আজকের দিনে সত্যি একটা ঘটনা, বাস্তব ঘটনা, আমি মানুষকে বিশ্বাস করি না, মানুষের কথার কোনো দাম নেই, কিন্তু এদের কথার বিশাল দাম। আমি এটাও পরীক্ষা করেছিলাম, আমি কিছুদিন আগে একটা জায়গায় গেছিলাম কাজ করতে, কাজটাও যথেষ্ট ডিফিকাল্ট ছিল, এই ধরনের স্পিরিটের ব্যাপার ছিল। আমি তার আগে কি হতে চলেছে সত্যি ঘটনা না, এখন আজকালকার দিনে না এত ফ্রড হয়ে গেছে চারিদিকটা না, এখন আবার দেখছি কি উল্টে তান্ত্রিক, আগে দেখতাম যে তান্ত্রিককে ফাঁসাতো, এখন তান্ত্রিককে মানুষ ফাঁসায় মিথ্যে কথা বলে, ভুল কমেন্ট, ভুল কমিটমেন্ট, ভুল অ্যাড্রেস দিয়ে তান্ত্রিককে ফাঁসাচ্ছে, এমনও এখন শুরু হয়েছে। এগুলো আবার নতুন এই উৎপাত শুরু হয়েছে।
এখন জানি না কি ব্যাপার, যে হয়তো সত্যি সত্যি হয়তো রিয়েলিটিতে হয়তো বাস্তবে কাজ করি বলে হয়তো, দেখো প্রত্যেকটা মানুষেরই তো প্রতিপক্ষ থাকে, প্রত্যেকজনের। মানে আজকে ধরো আমারও কিন্তু প্রতিপক্ষ আজকের দিনে অনেক আছে, সেখান থেকে মানে জিনিসটাকে এখন অন্যরকমভাবে করার চেষ্টা করে। আমি বুঝতে পারি ভুলভাল, আমার দেখবে তুমি আমার প্রোগ্রামগুলোতে এসে ভুলভাল কমেন্ট করছে, ভুলভাল দিকে মানুষকে অন্যরকমভাবে মাইন্ড ডাইভার্ট করার চেষ্টা করছে। তারপর কিছু কিছু ফোনও আসে থ্রেটিংয়ের এখন আমার কাছে, যে দেখবো কতদিন তুমি সম্মানে কাজ করতে পারো। মানে ওদের বক্তব্য আমার পেটের ভাত মারবে, তো আমি তোমার পেটের ভাত মারবো। কিন্তু আমাদের এই জগৎটা তো পেটে ভাত মারার জগৎ না। তাহলে দেখো আমি অন্য কোনো আজকে জগতে থাকতাম, এই জগতের সাথে আমি যুক্ত থাকতাম না। আমি আজকের দিনে যেই কাজটা করছি হয়তো স্বাভাবিকভাবে মানুষ হয়তো সেটা বুঝতে পারবে না, কারণ দেখো মানুষের দেখার দৃষ্টিভঙ্গি, আর এই যে যেহেতু এই ধরনের কাজগুলো করি, এই যে যেহেতু আত্মা নিয়ে স্পিরিট নিয়ে আমি যেহেতু কাজ করি, এবার স্পিরিটের যে ফিলিংস, যখন তুমি তখনই স্পিরিটের ফিলিংস বুঝতে পারবে যখন তোমার মনটা অনেক বড় জায়গায় যাবে। মানে কারো ক্ষতি করব না, কারো পিছনে আমি লাগবো না, কাউকে নিয়ে আমি কিছু করব না। তুমি তখন রিয়েলাইজ করতে পারবে যে একটা সূক্ষ্ম শরীরের যে কষ্ট, সূক্ষ্ম শরীরের যে যন্ত্রণা, তারাও আর্তনাদ করে, তারাও চিৎকার করে কাঁদে, তাদেরও মন খারাপ হয়, তাদেরও মনে খুশি আছে, কিন্তু এইটা মানুষ বুঝতে চায় না। যদি বুঝতে পারতো না, এই ধরনের কাজ খুব তাড়াতাড়ি সে করতে পারতো। কারণ প্রত্যেকটা স্পিরিট কেন আজকে কোনো বডি খুঁজে নিচ্ছে সেটা তো আগে দেখতে হবে। স্পিরিট বডি খুঁজছে কারণ সে তার মনের যে কথা, মনের যে ভালো লাগা বা মনের যে মন্দ লাগা, তার যে মনের এত ক্ষোভ, সেটাকে বলতে পারছে না বলে সে এই ধরনের একটা আক্রোশ নিচ্ছে, এই ধরনের উৎপাতগুলো করছে। কিন্তু ধরো আমি যদি এখন তাকে ডান্ডা দিয়ে মেরে ভাবি যে আমি ভাই তোমাকে তাড়াবো ডান্ডা দিয়ে মেরে, তারা কিন্তু ডান্ডা দিয়ে মেরে তাড়ানোর জিনিস নয়, তারা কিন্তু ততটা আরও বেশি হিংস্র হবে। যদি তাদেরকে ভালোবেসে কাজ করাতে পারে, ওর থেকে ইজি ওয়েতে, ভালো ওয়েতে কাজ কিছু হয় না। এবার যেটা বলছিলে তোমার একটা কি কুম্ভ মেলার একটা বিষয় আছে, এটা বলে দাও। কুম্ভ মেলাতে আমাদের প্রয়াগরাজ, যেখানে কুম্ভ মেলা যেখানে হচ্ছে, যেখানে হয়, 16 তারিখ থেকে শুরু করে, জানুয়ারি 16 তারিখ থেকে শুরু করে জানুয়ারি মাসের 26 তারিখ পর্যন্ত যে মেলাটা চলবে। আমাদের ওখানে 28 তারিখ অবধি আখড়া, মানে ডক্টর রামনাথ অঘরী, হ্যাঁ ডক্টর রামনাথ অঘরীর যে আখড়া আছে তারাপীঠের, সেই আখড়ার তরফ থেকে ওখানে আখড়ার একটা ঘর লাগানো হচ্ছে। তো বিভিন্ন যে সাধুরা আছেন, মানে অঘরী, মানে আমাদের যেহেতু অঘরী আখড়া, তো অঘরী আখড়াদের মানে অঘরীদের উদ্দেশ্যে এই আখড়া ওখানে প্রথমবার দেওয়া হচ্ছে, সমস্ত রকম ব্যবস্থা করা হচ্ছে তাদের জন্য। কারণ প্রত্যেকটা জগতে একটা মানে কি বল নিজের মধ্যে মিল আছে, যেটা না আমাদের এই সাধু যে জগতে মিল নেই, সেখানেও একটা মানে কি বলবো, মানে এ বড় ও ছোট এইরকম যে একটা ব্যবধান, এই ব্যবধানটাকে মানে ব্যবধানটা যাতে বন্ধ হয়, যাতে নিজেদের মধ্যে পরস্পর যাতে নিজেদের মিল আসে, একতা আসে। মানে একজন অঘরী আরেকজনকে ডাকবে তো 10 জন চলে আসবে, মিলিত হয়, মিলিত কণ্ঠে। এইটার জন্য ওখানে প্রয়াগরাজে এবার সেই আখড়া যে আমাদের যে রুম সেখানে থাকবে, আমরা উপস্থিত থাকবো ডক্টর রামনাথ অঘরী আখড়ার থেকে তারাপীঠের। তো সকল যারা সাধু আছে বা সাধু ব্যক্তি আছে সকলকে চাইবো যাতে ওখানে এসে একত্রিত হয়। আচ্ছা, এবার আমরা আপনাদের বলি কথা, আমি বলি মূলত সে ঘটনাটি কেমন লাগলো আমাদের জানাতে ভুলবেন না। প্রিয়াঙ্কাদি প্রথমবার হরর মাইন্ডসে, তো অবশ্যই জানাবেন, কমেন্ট করবেন কেমন লাগলো। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আমরা আবার পরের শুক্রবার চলে আসব নতুন কোনো ঘটনা নিয়ে, নতুন কোনো পডকাস্ট অর্থাৎ ভৌতিক পডকাস্ট নিয়ে। আজকের মতো আসছি। প্রিয়াঙ্কাদি থ্যাংক ইউ। দেখা হচ্ছে পরের শুক্রবার ঠিক রাত 9টায়। ধন্যবাদ।